ওয়েলকাম টু ক্যালেন্ডার। আগের দিনকে লাস্ট ভিডিও যেটা ছিল সেইখানটাতে আমরা মোটামুটি ফুটন কনসেপ্টের সম্বন্ধে জেনেছি যে ফুটন কীরকম ধরনের জিনিস, সেটা কেন ইউজ হয় বা কী কারণে ফোটনের কনসেপ্টটা আমাদের সামনে এলো, হট করে কেন সায়েন্টিস্টরা ফোটন সম্বন্ধে এত ইন্টারেস্টেড বলে, এবং সেটা কীভাবে এসেছিল তার জন্য লেনার্ড এক্সপেরিমেন্টটা আমরা দেখবো যে কীভাবে লেনার্ড এক্সপেরিমেন্টটা করার পরে আমরা দেখতে পেলাম যে হ্যাঁ ফোটন বলে কোনো জিনিস একটা আমার সামনে আসছিল। তো সেটা যাওয়ার আগে আরেকটা টপিক থাকে, সেটা হলো যে ফোটনের যে ইন্টেন্সিটি কোশ্চেনটা, বা একটা ফোটন যখন কোনো একটা জায়গাতে পড়ছে, একটা লাইট বিম যখন পড়ছে, সেই ক্ষেত্রে সে কতটা ইন্টেন্সিটি শো করছে সেই জিনিসটাকে আজকে দেখবো, যেটাকে আমরা বলতে পারি যে এনার্জি ফ্লাক্স, সেটাও বলতে পারি। এখন এনার্জি ফ্লাক্স বলতে কি? এনার্জি ফ্লাক্স বলতে হলো এটাই যে পার ইউনিট টাইমে, পার ইউনিট এরিয়ার উপরে কত পরিমাণের এনার্জি ইনসিডেন্ট হচ্ছে, সেটাকে আমরা বলি ইন্টেন্সিটি অফ দি লাইট। এখন সেটাকে যদি আমি বলতে যাই, তাহলে সেটাকে আমি এরকমভাবে বলতে পারি যে ইন্টেন্সিটি অর এনার্জি ফ্লাক্স। এবার ইন্টেন্সিটি মানে কি? ইন্টেন্সিটি মানে হলো যে কতটা এনার্জি ইনসিডেন্ট হচ্ছে পার ইউনিট টাইমে, পার ইউনিট এরিয়া। তো আমি এটাকে এরকমভাবে বলতে পারি যে আই ইকুয়ালস টু ই বাই এ ইন্টু পার ইউনিট টাইমে, পার ইউনিট এরিয়াতে কতটা পরিমাণে এনার্জি ইনসিডেন্ট হচ্ছে। এখন এই যে জিনিসটাকে আমি লিখলাম, এনার্জিটাকে আমি চাইলে এরকমভাবেও লিখতে পারি যে দ্যাট ইজ ইকুয়ালস টু আই ইকুয়ালস টু, মনে করো যে এন নাম্বার অফ ফোটন আসছে, একটা ফোটনের জন্য এনার্জি কত হয়? একটা ফোটনের জন্য হয়ে যায় এইচ মি, যেটাকে আমরা এইচ সি বাই ল্যামডাও বলতে পারি। তো আমি সেটাকে এখানে ফিক্স করবো যে এন এইচ সি বাই ল্যামডা ইন্টু এ ইন্টু টি। তাহলে এটা আমার কাছে একটা চলে যাবে। এবারে যখন আমি এই জিনিসটাকে লিখছি, এই জিনিসটাকে আমি এটা বলতে পারি না যে এন এইচ নিউ ডিভাইডেড বাই এ ইন্টু টি। এটাই হলো ইন্টেন্সিটি। যে একটা ফোটন যখন একটা সারফেসের উপরে, অনেক কটা ফোটন যখন একটা সারফেসের উপরে পড়ছে, সেই ক্ষেত্রে কতটা তার ইন্টেন্সিটি হতে পারে। এই জিনিসটাকে আমরা এরকমভাবে বলতে পারি যে একটা জিনিস দেখো, যে এই যে জিনিসটাকে আমি লিখলাম যে ই বাই এ ইন্টু টি। এখন আমরা জানি যে ই বাই টি মানে এনার্জি ইনসিডেন্ট পার ইউনিট টাইম, এটাকে আমরা কি বলতে পারি? পাওয়ার। সেই কারণে এই জিনিসটাকে আমরা এরকমভাবে লিখতে পারি যে পাওয়ার ডিভাইডেড বাই এরিয়া অফ দি ইউনিট। এই জিনিসটাকে আমি লিখতে পারি। এখন এই যে জিনিসটাকে আমি লিখলাম এখানটাতে, এটার ইউনিট কি হতে পারে? পাওয়ারের ইউনিট কি হবে? ওয়াট। এরিয়া মানে পার মিটার স্কোয়ার, মানে মিটার টু দি পাওয়ার মাইনাস। এইটা হয়ে যাবে পুরো সিস্টেমটা। এবারে এই যে জিনিসটাকে আমি লিখলাম, এইখান থেকে আমি আরেকটা জিনিস ক্যালকুলেট করতে পারি, সেটা হলো যে এখানে কতগুলো নাম্বার অফ ফোটন আসছে। যেমন যদি আমি এই ইকুয়েশনটাকে লিখি, এখান থেকে আমি লিখতে পারি যে কতগুলো নাম্বার অফ ফোটন আসছে। এরকম এখান থেকে যদি এন নাম্বার অফ ফোটন হয়, তাহলে এন এর ভ্যালু কত হয়ে যাবে? এন এর ভ্যালু হয়ে যাবে আই ইন্টু ল্যামডা ইন্টু এ টি ডিভাইডেড বাই এইচ ইন্টু সি। এইটা হয়ে যাবে যে একটা যদি একটা সার্টেন টাইমের উপর আমি ক্যালকুলেট করি, তাহলে একটা সার্ফেসের উপর একটা সার্টেন ইন্টেন্সিটি লাইট আমার কাছে দেওয়া আছে, তো আমাকে বলবো যে সেই ইন্টেন্সিটি লাইটটার জন্য একটা সার্টেন সার্ফেসের উপর তাহলে কতগুলো নাম্বার অফ ফোটনস রাইট করছে। আমি এই ফর্মুলাটা ইউজ করে খুব ইজিলি সেটাকে ক্যালকুলেট করতে পারবো যে কতগুলো নাম্বার অফ ফোটন আসছে। এখন ভেবে দেখো, এটা আমি কখন বললাম? যখন একটা সার্টেন টাইম বললো, মানে আমাকে বললো সাপোজ 3 সেকেন্ড ধরে লাইটকে আমি ইনসিডেন্ট করাচ্ছি, তাহলে কী হবে? তাহলে সেই ক্ষেত্রে আমি টি এর জায়গাতে টি পুট করে দেবো। কিন্তু যদি আমি এরকম ধরা বলি যে পার ইউনিট টাইমে কতগুলো ফোটন করছে, তাই না? পার ইউনিট টাইম মানে, পার ইউনিট টাইম মানে হলো যে এন বাই টি, তাই না? এন বাই টি পার ইউনিট টাইমে কতগুলো ফোটন আসছে। তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলাটা কীরকম হয়ে যাবে? আই ইন্টু ল্যামডা ইন্টু এ ডিভাইডেড বাই এইচ ইন্টু সি, তাই না? আই ইন্টু ল্যামডা ইন্টু এ ডিভাইডেড বাই এইচ ইন্টু সি। এটা হয়ে গেল যখন আমাকে বলবে যে পার ইউনিট টাইম, পার ইউনিট টাইম। এখন যদি আমাকে সেম জিনিস জিজ্ঞেস করে যে পার ইউনিট টাইমে প্লাস পার ইউনিট এরিয়াতে কতগুলো ইনসিডেন্ট হচ্ছে, তাহলে আমি কি পার ইউনিট টাইমটা আমি ক্যালকুলেট করে নিয়েছি এন বাই টি, পার ইউনিট এরিয়াতে হলে কী হবে? ডিভাইডেড বাই এ করে দেবো। তাহলে কত আসবে আমার কাছে? আই ল্যামডা ডিভাইডেড বাই এইচ ইন্টু সি।
তাহলে এটা কখন হলো? এটা হলো যে পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া। অর্থাৎ এই যে পুরো সেটআপটা আমি করলাম, এখানে যে কি শিখলাম এই জায়গাটাতে, এখানে তো এটা হলো যে একটা সারফেস ছিল যার উপরে এরকমভাবে লাইট আসছে। এবার মনে করো যে এখানকার সারফেসটার যে এরিয়াটা যেটার উপরে ইনসিডেন্ট হচ্ছে, এই এরিয়াটা সাপোজ সেটা হলো কে। তো পার ইউনিট টাইমে পার ইউনিট এরিয়াতে তুমি করো না, না কিচ্ছু না, তুমি করো, তুমি করো। আর না না, আমি তোমাকে এইটা এখানে রেখে দিচ্ছি, তোমার নিতে টাইম লাগবে বলে। ঠিক আছে, তাদের করো। হ্যাঁ করো। এবার দেখো পার ইউনিট টাইমে পার ইউনিট এরিয়াতে কতগুলো নাম্বার অফ ফোটন স্ট্রাইক করছে, আমাকে এখানটা সেইটা ক্যালকুলেট করতে হবে। কতগুলো ফোটন আসছিল, এন নাম্বার অফ ফোটন। এক একটা ফোটনের এনার্জি কত হয়, এইচ বি, বা এটাকে আমি লিখতে পারি যে অড দিয়ে লিখি যে অড এইচ সি বাই ল্যাম্ডা। এইগুলো এক একটা ফোটনের এনার্জি। তাহলে একটা ফোটনের জন্য কত হবে মাল্টিপ্লাই করে দেবো আমি, যে একটা ফোটনের জন্য এটা যদি এনার্জি হয় এরকম না, তাহলে এন এর জন্য কত হবে, যে এন ইন্টু ওই দুটো নাম্বার, আমি সেইটাকে বলতে পারি। তাহলে এইখান থেকে একবার ডিসপ্লে রিক্যাপ করে নাও যে আমি কি শিখলাম এই পার্টটাতে। এই পার্টটাতে এটা হলো যে একটা এরকম সারফেস ছিল যার উপরে লাইট পড়ছে, এই যে লাইটটা আসছে তার ইন্টেন্সিটি সাপোজ আই। এখন যখন আই ইন্টেন্সিটির একটা লাইট পড়ছে, তাহলে সেই ক্ষেত্রে সেই ইন্টেন্সিটির ভ্যালু কত হবে, না এনার্জি ইনসিডেন্ট পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। তাহলে সেই ক্ষেত্রে আমি লিখতে পারি যে ই বাই এ ইন্টু টি। ই বাই টি মানে কি হয়, এনার্জি পার ইউনিট টাইম, দ্যাট ইজ ইকুয়ালস টু পাওয়ার। তাহলে আমি এখানে লিখতে পারি যে পাওয়ার বাই এরিয়া। ইউনিটটাকে আমি লিখতে পারি যে ওয়াট পার মিটার স্কয়ার। এখন এটাকে যদি আমি আরো ভেঙে দিই তাহলে চলে আসবে যে ই ইকুয়ালস টু কত, ই ইকুয়ালস টু আমি লিখতে পারি যে এন এইচ সি বাই ল্যাম্ডা অথবা এন এইচ ইউ দুটোই লিখতে পারি। তো আমি জাস্ট এর জায়গাতে এন এইচ সি বাই ল্যাম্ডা আর একবার এন এইচ ইউ দুটোকে পুট করেছি, নিচে যে এ ইনটু টি ছিল সেটা সেরকমই আছে। এবার এখান থেকে আমি দুটো জিনিসকে ক্যালকুলেট করেছি। একটা হলো যে কোনো র্যান্ডাম টাইমে যদি আমাকে বলে যে কতগুলো ফোটন স্ট্রাইক করছে, সেইটাকে আমি বার করতে পারবো যে টি এর জায়গাতে ভ্যালু পুট করে দিয়ে আমি এন এর ভ্যালুটাকে বার করতে পারবো। এনটাকে করে পেলাম, এইখান থেকে জাস্ট এনটাকে আমি রিঅ্যারেঞ্জ করে এন ইকুয়ালস টু একটা ইকুয়েশন লিখলাম যে এন ইকুয়ালস টু আই ল্যাম্ডা এ ইনটু টি ডিভাইডেড বাই এইচ সি। এবার আমাকে যদি বলে যে পার ইউনিট টাইমে কতগুলো আসছে, পার ইউনিট টাইমে মানে হলো যে এন বাই টি। তাহলে এখান থেকে আমি এন বাই টি করে নিলাম, তাহলে এখান থেকে কত চলে আসবে, আই ল্যাম্ডা এ বাই এইচ সি। আবার আমাকে এটাও জিজ্ঞেস করতে পারে যে পার ইউনিট টাইমে প্লাস পার ইউনিট এরিয়াতে কতগুলো ফোটন ইনসিডেন্ট হচ্ছে, সেই ক্ষেত্রে আমি কি করবো, পার ইউনিট টাইম আমি ক্যালকুলেট করেছিলাম সেটাকে আমি মাল্টিপ্লাই করবো, মানে নিচের দিকে যে ইন্টু এ, যে পার ইউনিট এরিয়াতে কতগুলো ইনসিডেন্ট হচ্ছে, সেই ক্ষেত্রে চলে আসবে আই ল্যাম্ডা বাই এইচ ইন্টু সি। ঠিক আছে, তাহলে এটা হলো 1 নম্বর ফর্মুলা, এটা হলো 2 নম্বর ফর্মুলা, এটা হলো 3, এটা হলো 4 এন্ড দিস ইজ 5 নম্বর। ঠিক আছে, এই 5টা ফর্মুলা টোটাল দেখলাম, কিন্তু যদি মনে রাখার জন্য হয় তাহলে সেই ক্ষেত্রে যেহেতু সিলেবাসটা প্রচুর ভাস্ট, তো সেই ক্ষেত্রে আমাকে লেস ইজ মোর এই কনসেপ্টটাকে সবসময় অ্যাপ্লাই করে চলতে হবে, যাতে করে আমি কম জিনিস মনে রাখি এবং আউটপুটটা আমার বেশি হয়, বেনিফিটটা আমার বেশি হয়। তো সেই ক্ষেত্রে যদি আমার কথা বলা হয় তো আমি সবসময় দুটো জিনিসকে মনে রাখি, সেটা হলো যে এই পার্টটা যে আই ইকুয়ালস টু ই বাই এ ইনটু টি। এবার এটা যখন আমি মনে রাখবো আমার অলরেডি মাথায় স্ট্রাইক করবে যে ই বাই টি মানে হলো যে পাওয়ার, তাহলে ওখানে তো অলরেডি পাওয়ার বাই এরিয়া লিখে দিতে পারবো। এটা হয়ে গেল। নেক্সট হলো যদি আমি এটাকে মনে রাখি তাহলে আমার কাছে চলে আসবে যে এনার্জির জায়গাতে আমি এন এইচ সি বাই ল্যাম্ডা অথবা এন এইচ নিউ ওটাকে পুট করতে পারি, কারণ আমি জানি যে এনার্জির ফর্মুলা হলো যে এন এইচ নিউ, তাই না? তো সেটাকে আমি এখানে পুট করে দিলাম, তাহলে আমার এই ফর্মুলাটাকে আমি পেয়ে যাবো। এবারে যদি আমি এইটাকে পেয়ে যেতে পারি তাহলে আমি সেখান থেকে ইজিলি বার করতে পারবো যে এন এর ভ্যালু কত, তাই না, যেটা আমি এখান থেকে ক্যালকুলেট করলাম। এন বাই টি এর ভ্যালু কত, যেটাকে আমি ক্যালকুলেট করলাম। এন বাই টি বাই ইন্টু এ মানে এনার্জি ইনসিডেন্ট পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া, সেটাকেও ক্যালকুলেট করতে পারবো। তাহলে মনে রাখার জিনিস কোনটা, মনে রাখার জিনিস হলো বেসিক হলো এই পার্টটা, যে প্রথম লাইনটাকে যদি আমি মনে রাখতে পারি তাহলে ক্যাটাগরিক্যালি পরপর এই সমস্তগুলো জিনিস পরপর চলে আসবে। যে কারণে আমি শুধুমাত্র উপরের দুটো জিনিসকে বক্স করলাম, নিচেরগুলোকে বক্স করলাম না। তারপর নিচেরগুলোকে এভাবে মুখস্থ করার কিছু নেই, এটা কমন সেন্সের জিনিস। যদি আমি এটাকে ঠিকঠাক করে মনে রাখতে পারি তাহলে এগুলো পরপর চলে আসবে। বুঝে গেল? তাহলে এটাই হলো আমার কাছে ইন্টেন্সিটি কনসেপ্ট, বা একটা কোনো সার্টেন রিজিয়নে কতটা কি ইন্টেন্সিটি হতে পারে সেইগুলোর কনসেপ্ট। আচ্ছা, এবারে কিছু প্রবলেম থাকে। প্রবলেমসের মধ্যে যেটা প্রথম টাইপের প্রবলেম থাকে সেটা হলো যে আমাকে পাওয়ার থেকে ফোর্স ক্যালকুলেট করতে হবে। পাওয়ার থেকে ফোর্স যখন ক্যালকুলেট করতে হবে, সেটাই করার জন্য আগের দিনকে যেরকম আমরা সমস্ত রকম পাওয়ারের ব্যাপারগুলো দেখেছিলাম, যে একটা কোনো রকম একটা রিফ্লেক্টিং সার্ফেসের উপরে যদি একটা কোনো লাইট টাইম স্ট্রাইক করে সেই ক্ষেত্রে সেটা কতটা ফোর্স দেয়,
যদি অ্যাবজর্বিং এর উপর দেখি তাহলে সেটা কতটা ফোর্স দেয়, যদি আমি পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেসের উপর একটা কোনো অ্যাঙ্গেলে লাইটকে ইনসিডেন্ট করাই সেই ক্ষেত্রে সেটা কতটা ফোর্স দেয়, এই সমস্ত জিনিস আমাদের দেখা হয়ে গেছে। এবারে জাস্ট সেটারই কিছু অ্যাপ্লিকেশন আর আগেরখানি কনক্লুশনটা আমি বলে দিই যে কী কী দেখেছিলাম। আগের দিন কেটে দেখেছিলাম যে যদি আমার একটা পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেসের উপরে লাইট ইনসিডেন্ট করে তাহলে সেই ক্ষেত্রে সে যতটা পরিমাণের অ্যাভারেজ ফোর্স দিচ্ছে তার উপরে তার টুয়াইস টাইম হয়ে যায় যদি একটা পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেসের উপরে লাইটটা সেমভাবে ইনসিডেন্ট আমি করি, আর সবসময় ডবল হয়ে যাবে তার, তাই না? তো আমি সবসময় মনে রাখবো যে যখনই লাইটটা অ্যাবজর্বিংয়ের ওপর পড়বে তাহলে সেই ক্ষেত্রে কত আসছিল NH λ/c, তাহলে এই ক্ষেত্রে কত হয়ে যাবে যে ইন্টু 2 হয়ে যাবে, যে 2NH λ/c, তাই না? আর এই ক্ষেত্রে আমি বলতে পারি যে 2NH λ/c যে ফোর্সটা ওর উপর অ্যাক্ট হবে সেটাকে আমি এরকমভাবে বলতে পারি যে NH λ, এটাকে আমি এরকমভাবে বলতে পারি যে পার ইউনিট টাইমে পার ইউনিট এরিয়াতে NH λ মানে NHc/λ এই পরিমাণের এনার্জি আমার ইনসিডেন্ট হচ্ছে, তাই না? অর্থাৎ আমি এটাকে এরকমভাবে বলতে পারি যে পার ইউনিট টাইমে যে এনার্জি ইনসিডেন্ট হচ্ছে সেটাকে পাওয়ার বলতে পারবো। সেই ক্ষেত্রে ফোর্সটাই কত বলবো যে ফোর্স যেটা আসছে দ্যাট ইজ ইকুয়ালস টু পাওয়ার ডিভাইডেড বাই সি, যেটাকে আমরা আগের আর্টিকেলে একটু দেখলাম যে আমরা কি করে এনার্জি থেকে পাওয়ারটাকে দেখছি। সেই জিনিসটাই অ্যাপ্লিকেশন এখানটাতে হবে। তাহলে এখানটাতে আমি দুটো ফর্মুলাকে ইউজ করবো, যেটার মধ্যে একটা ফর্মুলা হলো যদি আমি রিফ্লেক্টিং সারফেসের উপরে দেখি যে রিফ্লেক্টিং সারফেস, সেই ক্ষেত্রে ফোর্স হবে যে টুয়াইস অফ দি পাওয়ার ডিভাইডেড বাই সি। আর যদি আমি অ্যাবজর্বিং সারফেসের ক্ষেত্রে দেখি অ্যাবজর্বিং সারফেস তাহলে সেই ক্ষেত্রে ফোর্স হয়ে যাবে পাওয়ার বাই সি, তাই না? এটা টুয়াইস টাইম রূপান্তর হয়ে যাবে, যেটা আমি এখানে করব। এবারে আমি কোয়েশ্চেনটা লিখে দিয়েছি। আমার কোয়েশ্চেনটা বলছে যে লেজার লাইট অফ পাওয়ার 20 ওয়াট ইনসিডেন্ট নর্মালি অন আ সারফেস। এখন অন আ সারফেস বলেছে, তো সেই ক্ষেত্রে আমি এটাকে পড়ে জাস্ট পুরো বলতে পারি যে কি ধরনের সারফেস। আমি পুরো কোয়েশ্চেনটাকে পড়ি যে if 70% of the light is absorbed and rest is reflected then find the average force on the surface, right? এবার আমি আগের দিনকে পড়াশোনা বলেছিলাম যে কখন এটা হতে পারে যে 100% লাইট ইনসিডেন্ট হলো আর 100% রিফ্লেক্ট ব্যাক করা, একটা তার মধ্যে অ্যাবজর্পশন হবে। আর সেটাই এই কোয়েশ্চেনটা দিয়েছে। এখানে তো একটা আইডিয়াল সিচুয়েশন আমি বলতে পারি যেটা নর্মাল আমাদের বাস্তবে আমি দেখতে পারি, তাই না? যে আচ্ছা বাস্তবের মধ্যে যেটা হয় সেক্ষেত্রে লাইটটা আসে এবং তার কিছু পরিমাণ রিফ্লেক্ট ব্যাক করে চলে যাবে, বাকি যে পরিমাণ সেই পরিমাণটা আমার কাছে কি হবে না ওই অ্যাবজর্ব হয়ে যাবে, তাই না? তো এখানটাতে আমাকে সেটাই করতে হবে। তো আমাকে বলতে হবে যে কি এরকম জায়গাটাকে যে 20 ওয়াটের লাইটটা আমি ইনসিডেন্ট করেছি 70% তার মধ্যে কি হয়ে গেছে না রিফ্লেক্ট ব্যাক হয়ে গেছে, সরি অ্যাবজর্ব হয়ে গেছে, আর বাকি যে পোর্শনটা সেটা রিফ্লেক্ট হবে অবভিয়াসলি। তো আমাকে বলতে হবে যে টোটাল ফোর্স কতটা এক্সার্ট করছে ওই সারফেসটার উপর। আচ্ছা আমি কোয়েশ্চেনটা মাথায় ফেলেছি, কি করে সলভ করবো? তাহলে টোটাল পাওয়ার কত, টোটাল পাওয়ার কত দিয়েছে আমাকে 20 ওয়াট, তাই না? কোথায় গেল এই যে 20 ওয়াট, পাওয়ার অফ 20 ওয়াট, এটা ইনস্ট্যান্ট টোটাল পাওয়ার হলো 20 ওয়াট। এই যে টোটাল পাওয়ারটা এটা 70% কি করছে ওটাকে অ্যাবজর্ব করছে, তার মানে অ্যাবজর্ব কত করেছে, অ্যাবজর্ব করছে 20 ইনটু 70/100, তাই না? 70% অ্যাবজর্ব করে ফেলেছে। তাহলে আমাদের যে ভ্যালু কত করে থাকছে এখন ক্যালকুলেট করে নিই। ভ্যালু আমার কাছে চলে আসছে 0 0 কেটে গেল, তাহলে আমার কাছে আসছে 40, তাই না? তাহলে এত ওয়াট আমার কাছে এখন আছে যেটাকে আমি অ্যাবজর্ব করেছি। নেক্সট আসছে যে তাহলে রিফ্লেক্ট ব্যাক কত করছে, অবভিয়াসলি রিফ্লেক্টিভ পাওয়ার যদি আমি বলি সেটা হয়ে যাবে কত, এটা PR দিয়ে দিচ্ছি, দ্যাট ইজ ইকুয়াল টু 30% অফ দ্য টোটাল ইনসিডেন্ট এনার্জি, তাই না? টোটাল ইনসিডেন্ট কত ছিল 20 ওয়াট, 30% রিফ্লেক্ট ব্যাক করে দিলাম আমি, 30% রিফ্লেক্ট ব্যাক করে দিয়েছি, তাহলে তার মানে এটাকে বলতে পারি যে 6 ওয়াট, তাই না? তাহলে এতটা ওয়াট ইনসিডেন্ট মানে অ্যাবজর্পশন হয়েছে, এতটা ওয়াট রিফ্লেক্ট ব্যাক হয়েছে। এবারে আমি যদি ফোর্সকে দেখি, যখন আমি ফোর্সটা ক্যালকুলেট করবো অ্যাভারেজ ফোর্স, এই যে অ্যাভারেজ ফোর্সকে আমি ক্যালকুলেট করছি এইখানটাতে দুজনের জন্য ফোর্স আসবে, একটা হলো রিফ্লেকশনের জন্য আর একটা হলো অ্যাবজর্পশনের জন্য। রিফ্লেকশনের জন্য যখন আমি ফোর্স লিখবো তখন কি লিখবো যে টুয়াইস অফ দি, মানে এটাকে আমি প্রথমে লিখে দিই ভালো করে বুঝতে পারবো যে রিফ্লেক্টিভ পাওয়ারের জন্য যে ফোর্সটা হবে মানে ফোর্স ডিউ টু রিফ্লেকশন প্লাস ফোর্স ডিউ টু অ্যাবজর্পশন। তাহলে রিফ্লেকশনের জন্য কত হবে, রিফ্লেকশনের জন্য আমরা জানি যে টুয়াইস অফ দি পি রিফ্লেকশন ডিভাইডেড বাই সি ইনটু অ্যাবজর্পশনের জন্য কত হবে পি অ্যাবজর্পশন ডিভাইডেড বাই সি, তাই এইটা হবে। তাহলে আমি এখন জাস্ট ভ্যালুগুলোকে পুট করতে থাকবো, যদি এই ভ্যালুগুলোকে পুট করতে থাকি তাহলে আমি এটাই পাবো যে
যখনই আমি রিফ্লেকশনের জন্য বললাম যে রিফ্লেকশনের জন্য তাহলে কত আমি ভ্যালু পেয়েছিলাম কোথায় গেল, তাহলে এখান থেকে 6 ওয়াট, তাই না? এখানে পুট করে দাও 2 into 6 divided by c প্লাস অ্যাবজর্পশনের জন্য কত পেয়েছিলাম 14 ওয়াট, 14 divided by c, তাহলে আমার কাছে ভ্যালুটা কত চলে আসছে 1/c কমন নিই, তাহলে এখানে তো আমাদের চলে আসবে 12 প্লাস 40 মানে হলো 28/c। এখন c এর ভ্যালুটাকে পুট করে দাও, c এর ভ্যালু কত হয় না 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড, তাহলে 28 divided by 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড, তাহলে এটা চলে আসবে আমার কাছে আলটিমেটলি যে 28 divided by 3 into 10 to the power minus 8, 28 divided by 6 মানে 3, তার মানে আমার কাছে ভ্যালুটা কত আসছে, তোমার আসছে অলমোস্ট 9.3 এরকম হয়ে গেল, তাই না? তো ওই অলমোস্ট 9.3 into 10 to the power minus 8 এত নিউটন, এইটা হয়ে গেল অ্যাভারেজ পাওয়ার, অ্যাভারেজ ফোর্স, যেটা আমার ওই সারফেসের উপরে অ্যাক্ট করলো যখন আমি এরকম ধরা একটা লাইট ইনসিডেন্ট করলাম, যার কিছুটা পোর্শন রিফ্লেক্ট ব্যাক হয়ে যাচ্ছে আর বাকি পোর্শনটা অ্যাবজর্বশন হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই আমার আনসার আসবে সারফেসের উপরে অ্যাভারেজ পাওয়ার কত অ্যাক্ট করে। আচ্ছা, আমি কোয়েশ্চেনটা বোঝা গেছে, আমি একবার জাস্ট রিক্যাপ করে দিচ্ছি যে কোয়েশ্চেনটা কি দিয়েছিল যে একটা সার্টেন অ্যামাউন্টের এনার্জিকে সারফেসে ইনসিডেন্ট করেছে, সার্টেন পোর্শন তার একটা অ্যাবজর্পশন হচ্ছে, বাকি পোর্শনটা অবভিয়াসলি রিফ্লেক্ট করছে। তো সেই ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করলাম দুটো ফর্মুলাকে আমাকে মনে রাখতে হবে, একটা হলো যে ফোর্স ইকুয়ালস টু ই বাই সি কখন যখন রিফ্লেকশন হচ্ছে, ফোর্স ইকুয়ালস টু ই বাই সি কখন যখন অ্যাবজর্পশন হচ্ছে। এবারে জাস্ট আমি ওই ই এর ভ্যালুগুলোকে ক্যালকুলেট করলাম যে অ্যাবজর্পশনের জন্য কত পাওয়ার আমার কাছে আসছে, না যে অ্যাবজর্পশনের জন্য 20 ওয়াট যেটা মেইন পাওয়ার আমি পেয়েছিলাম তার 70%, আর রিফ্লেক্ট ব্যাক হচ্ছে মেইন পাওয়ারের 30%। এখন জাস্ট আমি ভ্যালুগুলোকে এখানে ফর্মুলাতে পুট করে দিচ্ছি, আমার আনসার চলে এসেছে যে 9.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 নিউটন। এখন এটা 9.3 তোমরা ক্যালকুলেট করে ডেসিমেলের পরে আরও 2-3টে নাম্বার বাড়তে পারে, কিন্তু ম্যাক্সিমাম ডেসিমেলের পরে দুটো অবধি ডেসিমেলের পরে নাম্বার আমরা নিতে পারি, তার বেশি নেওয়ার কোনো দরকার নেই। চলো, এইটা একটা প্রবলেম হয়ে গেল, এর পরের প্রবলেমটাকে দেখতে হবে। আচ্ছা, এবারে নেক্সট প্রবলেমটা দেখো। নেক্সট প্রবলেমটা কি বলছে যে যেহেতু আমরা দেখলাম যে একটা যখন আমি লাইটকে ইনসিডেন্ট করাবো, তো স্বাভাবিকভাবে সেই লাইটটাকে ইনসিডেন্ট করানোর পরে সেই লাইটটা একটা কোনো রকম ফোর্স দিতে পারে, তার কারণ হলো যে আমি দেখলাম যে একটা রিফ্লেক্টিং সারফেস হোক অ্যাবজর্বিং সারফেস হোক, যে তার উপরে যখন লাইট পড়ছে একটা করে ফোর্স সে দিচ্ছে। এবারে এই যে ফোর্সটাকে সে দিল, এই ফোর্সটাকে দেওয়ার ফলে এটা জিনিস হতে পারে যে আমি এটাকে দিয়ে কোনো একটা জিনিসকে ডিসপ্লেস করাতে পারবো, অথবা এটাও হতে পারে যে কোনো একটা জিনিসের উপর ফোর্স লাগছে তার উপরে আমি এগেনস্ট আরেকটা ফোর্সকে দিতে পারবো, তাই না? এগেনস্ট আরেকটা ফোর্সকে দিয়ে আমি ওই জিনিসটাকে কোনো একটা জিনিসকে চাইলে আমি ব্যালেন্স করেও রাখতে পারবো। যেমন আমরা মনে করো যে পেনটা আছে, পেনটার নিচে ওয়েট লাগছে, আমি যদি ওয়েটটা নিচের দিকে লাগছে আমি যদি সেম অ্যামাউন্টের ফোর্স উপর দিকে দিতে পারি, তাহলে এই পেনটা এই পজিশনে ব্যালেন্স থাকে। এই যে কনসেপ্টটা আমি বললাম এটার উপর অ্যাপ্লাই করে এই কোয়েশ্চেনটা সলভ করো। কি বলেছে? বলছে যে a mirror of mass 10 gram has to be kept floating in air with the help of light ray according to the figure। মানে এটা হলো মিররটা, এটার মাস আমাকে বলে দিয়েছে 10 গ্রাম, এই মিররটার মাস 10 গ্রাম। তো এটাকে প্রথমে আমি এসআইতে কনভার্ট করে নিই, যদি এসআইতে কনভার্ট করে নিই তার মানে 10 into 10 to the power minus 3 এত কেজি, তাই না? আর এত কেজি তার মানে হলো যে 10 to the power minus 2 কেজি, এটা হলো মিররের মাসটা। এখন যদি মিররের মাসটা এটা হয়, অবভিয়াসলি এই মিররটার নিচের দিকে একটা ওয়েট লাগছে, এর নিচে একটা ওয়েট লাগছে। এবারে কি করছি এখানটাতে একটা কনভার্জিং লেন্সকে আমি প্লেস করে দিয়েছি এটার নিচে, যার নিচে আমি একটা সোর্সকে রেখেছি। এই যে সোর্সটা, এই সোর্সটা লাইটকে এমিট করবে, এবং যখন এই সোর্সটা লাইটটাকে এমিট করবে তখন অবভিয়াসলি এই লাইটটা যেহেতু ডাইভার্জিং কন্ডিশন থেকে বেরোচ্ছে, মানে এখান থেকে একটা পয়েন্ট থেকে বেরোচ্ছে এবং ডাইভার্ট হয়ে যাচ্ছে, ডাইভার্জিং হয়ে এরকমভাবে লেন্সের উপরে লেন্সের উপরে যখনই লেন্সের উপরে পড়বে তো ডাইভার্ট হয়ে যাওয়ার পর এই লেন্সটা কি করবে, এই লাইটটাকে এই মিররের উপর স্ট্রাইক করাবে, স্ট্রাইক করবে। যখনই এই লাইটটা স্ট্রাইক করছে, তার মানে হলো এটা যে অনেক কটা নাম্বার অফ ফোটনস ওখানে স্ট্রাইক করছে। আর এটা হলো একটা মিরর মানে হলো যে এইটাই যে সে একটা পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেস, অর্থাৎ যখনই এর উপরে লাইটটা স্ট্রাইক করবে তখন নিচের দিকে এই মিররটা ফোর্স একটা দেবে, এই লাইটটা মিররটার উপর নিচের দিকে একটা ফোর্স দিতে চালু করবে, তাই না? যখনই নিচের দিকে একটা ফোর্স দেবে, বিজ্ঞানের ল অনুযায়ী উপরের দিকে একটা ফোর্স দিতে চালু করবে, আর
আসছে উপরের দিকে তাহলে কত ফোর্স চালু হবে, উপরের দিকে এই ফোর্সটা চালু হবে, যে দ্যাট ইজ ইকুয়ালস টু 2p/c। কেন 2p/c? কারণ রিফ্লেক্টিং সারফেসের জন্য ফোর্স কত হয়ে যায়, টুয়াইস অফ দি পাওয়ার ডিভাইডেড বাই c। তার মানে আমি বলতে পারি যে উপরের দিকেও একটা আমি ফোর্স পাবো লাইটের জন্য, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 2p/c। এই পিটাকে এই পিটার টোটাল যে পাওয়ারটা আমার কাছে এসেছে, বুঝা গেল? এখন টোটাল যে পাওয়ারটা উপরটাতে এলো, যদি এই মিরারটাকে আমাকে ফ্লোট করাতে হয়, তাহলে এই মিরারটাকে আমি নিচের দিকে যে ওয়েটটাকে লাগছে সেই ওয়েটটাকে ব্যালেন্স করছি উপরের ওই লাইটের জন্য যে ফোর্সটা আছে সেটাকে দিতে। অর্থাৎ যদি এটাকে ফ্লোট করাতে হয়, তার মানে এটাকে লিখতে পারি যে টু কিপ দ্য মিরার ফ্লোটিং, টু কিপ দ্য মিরার ফ্লোটিং। ফ্লোট করাতে হয়, তার মানে কি বলতে পারি, যে পরিমাণে লাইটের জন্য ওখানটার উপর ফোর্স লাগলো, যে দ্যাট ইজ ইকুয়ালস টু 2p/c, দ্যাট শুড বি ইকুয়াল টু mg। পুরো ওয়েটটাকে ব্যালেন্স করে দিতে হবে, তাই না? বেসিক কনসেপ্ট হলো এটা। এখানে কিন্তু যে কনসেপ্টটা এখানে লাগছে সেটা কিন্তু পুরোপুরি হলো ওই NLM এর কনসেপ্ট, যেটা আমরা NLM এর ক্ষেত্রে করি, যে একটা কোনো জিনিসকে আমি ইকুইলিব্রিয়ামে রেখে দিচ্ছি, তার মানে তার উপর দুটো অপোজিট ডিরেকশনে যে ফোর্স অ্যাক্ট করবে তাদেরকে ইকুয়াল থাকতে হবে। ওই কনসেপ্টটাই আমি এখানটাতে লাগাচ্ছি। তো বাকি ওই যে ফোর্সটা আমি লাগালাম উল্টো দিকে, সেইটা জাস্ট আসছে কোন দিক থেকে না, টোটাল দিকে। এইটাই হলো ডিফারেন্স এখানটা, বুঝতে পারলে? বাকি প্রসেসটা কিন্তু সেই NLM-এরই প্রসেস, যে দুটো ফোর্স লাগছে, তাহলে যদি বডিকে আমি ইকুইলিব্রিয়ামে রাখতে, তাহলে দুটো ফোর্সের সেম লাইনে আনতে হবে এবং অপোজিট ডিরেকশনে সেম অ্যামাউন্টে করতে হবে। ওই কনসেপ্টটাকে এখানটাতে আমি অ্যাপ্লাই করলাম, আর জাস্ট সেটাকে আমি লিখছি এখানটাতে একটা ফোর্স কি না mg, ওটাকে ব্যালেন্স করতে হবে, কে ব্যালেন্স করবে, রিফ্লেক্টিং সারফেসের উপরে ফোকাস করবে, তার জন্য যে ফোর্স হবে সেই ফোর্সটা ব্যালেন্স করবে। আচ্ছা, এবারে যে বিটা আমি এখানটাতে লিখলাম, এবার একটা জিনিস দেখো, আমাকে বলেছে কি যে 30% লাইট রে পাসেস থ্রু দি লেন্স, তাই না? অর্থাৎ এইখানটাতে যে সোর্সটা আমাকে দিয়েছিল, এখানে যে সোর্সটা আমাকে দিয়েছিল তার 30% কেবলমাত্র ওইখানটাতে যেতে পারছে, তাই না? যদি আমি এই সোর্সটাকে পি ড্যাশ মনে করি, যে সোর্সের জন্য যে পাওয়ারটা সোর্স ছাড়লো সেটা হলো পি ড্যাশ, তাহলে তার 30% হবে পি এর ভ্যালু, তাই না? তো তার 30% যদি পি এর ভ্যালু হয়, আর আমাকে বার করতে বলছে যে এই যে সোর্সটা যে তার পাওয়ারটা, তার মানে এই যে পি ইকুয়ালস টু কত হবে, 30% অফ দি পি ড্যাশ, তাই না? আর আমাকে পি ড্যাশটা বার করতে হবে। এবার তো কাজ সোজা হয়ে গেল, এখানে জাস্ট ভ্যালুগুলোকে ইউজ করতে হবে। 2 ইনটু পি এর ভ্যালু কত হচ্ছে, পি এর ভ্যালু হবে পি ড্যাশ তার 30% ইকুয়ালস টু মাস কত ছিল, 10 টু দি পাওয়ার মাইনাস ইনটু জি, দ্যাট ইজ 10। তাহলে এই ভ্যালু এখানটাতে কত চলে আসবে, 10 টু দি পাওয়ার মাইনাস, তাই না? আর এইখান থেকে তাহলে পি ড্যাশটা কত চলে আসবে, আমার কাছে পি ড্যাশ চলে আসবে 10 টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু 100, 10 টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু 100 ডিভাইডেড বাই 2 ইনটু 30। এটা চলে আসবে। তাহলে এখন আমাদের কাছে আনসার কত চলে আসছে, 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল, আর এখানটাতে 10 টু দি পাওয়ার মাইনাস 1 আর এখানটাতে হলো 10 টু দি পাওয়ার 1, তাই না? তাহলে উপরে কত চলে আসবে, এখানটাতে 1 ডিভাইডেড বাই 6, তাই না? এবার 1 ডিভাইডেড বাই 6, এটাই হয়ে গেল আমার কাছে আনসার, যে এতটা 1। এবার তোমরা চাইলে এটাকে একটা ডেসিমেলের মানে পয়েন্টে দেখতে পারো যে কত আসছে 1 ডিভাইডেড বাই 6, মানে কিন্তু স্ট্যান্ডার্ড হলো 1 ডিভাইডেড বাই 6। যদি আমার দরকার হয় অপশন অনুযায়ী, তাহলে আমি এটাকে ইউজ করবো যে পয়েন্টটা ভ্যালু বার করবো, না হলে এরকম ধরে লিখে দেবো যে এতটা 1 হলো, তার মানে কার পাওয়ার, যে মেইন সোর্স ছিল তার পাওয়ার। অর্থাৎ এই যে পি ড্যাশ আছে এর ভ্যালু আমি পেয়ে গেলাম যে 1/6। এইটা হয়ে গেল আমার কাছে আনসার। আশা করি এটা বোঝা গেছে, তাই না? আমি একবার রিক্যাপ করে দিচ্ছি কি বলছিল, যে একটা মিরার আছে, সেটাকে আমাকে ফ্লোট করাতে হবে, তার নিচে একটা লেন্সকে রাখা আছে, তার নিচে একটা সোর্স অফ লাইটকে রাখা আছে। সোর্স অফ লাইট যখন এখান থেকে পাস করবে এবং সেটা পাস করে গিয়ে মিরারের উপরে পড়বে, তখন যেহেতু রিফ্লেক্টিং সারফেস, তো সেই কারণে কি করবে না, একটা ফোর্স এক্সার্ট করবে ওই সারফেসটার উপরে। যেহেতু ফোর্স এক্সার্ট করবে, তার মানে সেই ফোর্সটা যদি এই মিরারের ওয়েটটাকে ব্যালেন্স করতে পারে, তাহলে ওই মিরারটাকে ফ্লোটিং কন্ডিশনে রাখতে পারবে। এটা হলো কনসেপ্টটা। তারপরে জাস্ট আমি এইটুকুই বলেছি যে ওই জিনিসটাকে আমি লিখেছি, রিফ্লেক্টিং এর জন্য যে ফোর্সটা হবে দ্যাট ইজ 2p/c অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু mg। এটা কত, এটা হলো রিয়েল সোর্সের 30%, যেটা আমার মধ্যে বলে দিয়েছি যে 30% লাইট কেবলমাত্র পাস আউট হচ্ছে এখান থেকে লেন্সে। আমি জাস্ট পি এর ভ্যালু বার করলাম সেইভাবে, এবং সেইখান থেকে পি ড্যাশ ওর ভ্যালুটাকে আমি ক্যালকুলেট করেছি। ব্যাপারটা বোঝা গেল, ঠিক আছে? তো এবারে নেক্সট প্রবলেমটা দেখো। এবারে নেক্সট প্রবলেমটা কি বলছে, দুটো লাইটের সোর্স আছে। এই লাইটের সোর্সগুলো কি করছে, যে প্রথম সোর্সটা যে S1 সোর্স যেটা আছে, সেটা 10 টু দি পাওয়ার 15 ফোটন পার সেকেন্ড এমিট করছে।
এবং যে এমিশনটা ও করছে সেই ক্ষেত্রে প্রত্যেকটার জন্য ওয়েভলেন্থ হলো মানে ওর যে লাইটটাকে ও ছাড়ছে যে ফোটনসগুলোকে ছাড়লো তার ওয়েভলেন্থ হলো 5000 টাইমস। আরেকটা সোর্স আছে দ্যাট ইজ এস, তারা কি করছে যে 1.02 ইন্টু 10 টু দি পাওয়ার 15 ফোটন পার সেকেন্ড এমিট, এবং তাদের ক্ষেত্রে ওয়েভলেন্থ হলো 5100 অ্যাংস্ট্রম, তাই। এখন আমাকে বলছে যে দুটো সোর্সের ক্ষেত্রে S1 আর S2 এদের ক্ষেত্রে আমাকে রেশিও ক্যালকুলেট করতে হবে যে ফাইন্ড আউট দি S1 বাই S2, ঠিক আছে। এখন দেখো আমরা প্রথমে যখন আগে চ্যাপ্টারটাকে স্টার্ট করেছিলাম সেইখানটাতে ইন্টেন্সিটির ফর্মুলাগুলোকে আমরা করেছিলাম, তাই না? এবং যে ইন্টেন্সিটির ফর্মুলাগুলো আমি করেছিলাম সেখানটাতে আমি কি বললাম যে intensity that is equals to NHC by lambda into A into B, এটাকে আমরা করেছিলাম। এখন দেখো যদি আমি n বাই ল্যামডার কথা বলি, একটা কোনো সোর্সের জন্য যদি আমি n বাই ল্যামডার কথা বলি, এই যে n বাই ল্যামডা সেটা কত আসবে? সেটা আসবে I into A into T divided by H into C, এইটা আসবে। এখন যদি এটা আসে তাহলে আমি বলতে পারি যে একটা পার্টিকুলার সোর্স যে একটা ইন্টেন্সিটিকে ছাড়ছে তার জন্য এই যে n বাই ল্যামডা এই পোর্শনটা একটা কনস্ট্যান্ট। অন্য একটা সোর্সকে নিয়ে নাও, তার জন্য n বাই ল্যামডা সেটা একটা কনস্ট্যান্ট, তার জন্য একটা পার্টিকুলার ইন্টেন্সিটি, পার্টিকুলার এরিয়া, টাইম, এইচ সি এগুলো তো কনস্ট্যান্ট। তাই দুটো সোর্সের জন্য n বাই ল্যামডাটা হলো কনস্ট্যান্ট। আমাকে এখানে জাস্ট ওই কনসেপ্টটাকে ইউজ করতে হবে। তাহলে আমি বলতে পারি যে S1 বাই S2 যে দুটো সোর্সগুলো আসছে তাদের জন্য আমি লিখব কি যে S1 তার জন্য কি লিখব n1 বাই ল্যামডা 1, S2 তার জন্য কি লিখব n2 বাই ল্যামডা। এবারে জাস্ট ভ্যালুগুলো করতে হবে, এবারে অ্যারেঞ্জ করে দাও। তার মানে এটা খুলে অ্যারেঞ্জ করলে যে n1 ল্যামডা 2 ডিভাইডেড বাই n2 ল্যামডা 1। n1 মানে প্রথম সোর্সটার জন্য কতগুলো নাম্বার অফ ফোটন পার ইউনিট সেকেন্ডে আসছিল 10 টু দি পাওয়ার 50, 10 টু দি পাওয়ার 50, তার জন্য ল্যামডার ভ্যালু কত ছিল 5000 টাইমস ডিভাইডেড বাই n কতগুলো ফোটন আসছিল সেকেন্ড সোর্স থেকে 1.02 ইনটু 10 টু দি পাওয়ার 15 ইনটু তার ওয়েভলেন্থ ছিল 5100, 5100, তাই না? ল্যামডা 2 আছে না, ল্যামডা 2 মানে ওখানে থাকবে 5100 আর ধরো ল্যামডা 1, ল্যামডা 1 মানে 5। এবারে জাস্ট আমাকে ভ্যালুগুলোকে ক্যালকুলেট করতে হবে যে কত আসছে এখানে। আমি ক্যালকুলেশন করে নেব, এখান থেকে 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল, 10 টু দি পাওয়ার 15, 10 টু দি পাওয়ার 15 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যেটা পুরো থাকছে এখন আলটিমেটলি সেটা হলো যে 51 ডিভাইডেড বাই 1.02 ইনটু 5, তাই না? এটা করে থাকছে। এখন 51 এটাকে পয়েন্ট উঠিয়ে দাও, তাহলে উপরে 0 0 হয়ে গেল, নিচে কত আসছে আমাদের 105, তাই 510 এইটা আছে। যদি 510 আছে তার মানে আমি বলতে পারি যে এটার ক্ষেত্রে আমার ভ্যালু চলে আসবে যে 10 বাই 1, মানে S1 S2 যদি আমি বলি সেটা আমার কাছে চলে আসছে কত 10:1, এইটা চলে আসছে S1 S2 রেশিও, তাই না? ক্রস করে দেবে। এবারে প্রবলেমগুলো একটু দেখবি। যেমন নাম্বার 1 প্রবলেম যেটা এখানে স্টার্ট করছে সেটা কি দেবে বলছে যে একটা লেজার লাইট আছে যার পাওয়ার হলো 20 ওয়াট, এটা একটা সারফেসের উপর ইনসিডেন্ট করলো, তার 70% লাইট অ্যাবজর্ব হলো, বাকি পোর্শন রিফ্লেক্টেড হলো। তার মানে এটা হলো ওই কন্ডিশনটা যেটা নর্মালি হয়ে থাকে। আইডিয়ালি কিন্তু এরকম কিছু হয় না, মানে যেটা আমরা করেছিলাম যে আইডিয়ালি 100% রিফ্লেকশন বা 100% অ্যাবজর্পশন এরকমটা কিন্তু হয় না। অ্যাকচুয়ালি সেখানটাতে আইডিয়াল সিচুয়েশনগুলো যখন আমরা করি সেই ক্ষেত্রে যেগুলো দেখা হয় যে হ্যাঁ কোনো রকম তার মধ্যে কোনো রকম ডেভিয়েশন হচ্ছে না বা কোনো রকম লসেস হচ্ছে না, সেরকমভাবে ক্যালকুলেটটা করা হয়। কিন্তু বাস্তবে তো ওরকম কিছু হয় না, বাস্তবে তো রিফ্লেকশন হচ্ছে তার সাথে সাথে অ্যাবজর্পশনটা হচ্ছে, তাই না? তো এটা হলো বাস্তব একটা কেস, এখানটাতে তার সার্টেন একটা পোর্শন অ্যাবজর্পশন হচ্ছে, বাকি পোর্শনটা রিফ্লেকশন হচ্ছে। এবারে আমাকে বলছে যে সারফেসের উপর এটা হলো, সেই সারফেসের উপরে অ্যাভারেজ ফোর্সের ভ্যালুটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে যে কত অ্যাভারেজ ফোর্সের ভ্যালু হবে। এবারে এটার জন্য আমাদের যে ফর্মুলাটা কাজে লাগবে সেটা হলো যে যখন একটা রিফ্লেক্সিং সারফেসের উপরে কোনো একটা সার্টেন পাওয়ার বা সার্টেন একটা এনার্জি লাইট যখন পড়বে, তো সেই ক্ষেত্রে যে পোর্শনটা রিফ্লেকশনের জন্য ফোর্স দেবে, রিফ্লেকশনের জন্য তার উপর যে অ্যাভারেজ ফোর্স হবে সেটার ভ্যালু হবে, এটা হলো দিস ইজ কল্ড রিফ্লেকশন
রিফ্লেকশন সেটা হলো কত হবে না, দ্যাট ইজ ইকুয়ালস টু টোয়াইস অফ দি পি ডিভাইডেড বাই সি। তার মানে কি টোটাল যে পরিমাণ পাওয়ারটা এলো তার টোয়াইস টাইম ডিভাইডেড বাই সি, এটা হলো রিফ্লেকশনের জন্য। আর যদি আমি বলি যে অ্যাবজর্পশনের জন্য অ্যাভারেজ পাওয়ার ডিউ টু অ্যাবজর্পশন, সেটা কত হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু পি বাই সি। ঠিক আছে, এখন এই জিনিসটাই আমার কাজে লাগবে, এই কোয়েশ্চেনটা আমি সলভ করবো। সেক্ষেত্রে এই ফরওয়ার্ডটা এলো করতে না, এটা এলো যখন আমরা ওই প্রথম ডেরিভেশনটা আজকে করিয়েছিলাম যে হ্যাঁ পাওয়ার একটা ইনসিডেন্ট হচ্ছে, ইন্টেন্সিটি আসছে এবং সেই ক্ষেত্রে কী করে আমরা এনার্জি বাই এরিয়া ইনটু টাইম দেখলাম, মানে পাওয়ার বাই এরিয়া দেখলাম, ওই পার্টটা থেকে এই পুরো কনসেপ্টটা আসছে। ওখান থেকে এই রেজাল্টটাকে আমরা জাস্ট পাচ্ছি যে ফোর্স মানে কত হবে না, পাওয়ার ডিভাইডেড বাই সি, তখন যখন অ্যাভারেজ হবে আর যদি রিফ্লেকশন হয় তাহলে টোটাল পাওয়ারের প্রাইস টাইম হয়ে যাবে অ্যাভারেজ ফোর্সটা, যেটা আমরা দেখেও ছিলাম। এবারে দেখো কোয়েশ্চেনটাকে সলভ কী করবো, তাহলে প্রথমে বার করে নিচ্ছি যে এইখান থেকে একটা যে সার্ফেসটার উপরে যখন লাইটটা ইনসিডেন্ট হলো সেই ক্ষেত্রে অ্যাভারেজ ফোর্স মানে হচ্ছে যে তার 1% রিফ্লেকশন করছে আর 1% অ্যাবজর্পশন করছে, তাই না? তার মানে আমি বলতে পারি যে একটা হবে রিফ্লেকশনের জন্য পাওয়ার আর একটা হবে অ্যাবজর্পশনের জন্য, তাই না? রিফ্লেকশনের জন্য ফোর্স আর অ্যাবজর্পশনের জন্য ফোর্স। এবারে রিফ্লেকশনের জন্য যে ফোর্স সেটা কত হবে, রিফ্লেকশনের জন্য যে ফোর্সটা সেটা হচ্ছে টোটাল যে পাওয়ার এলো তার দুগুণ ডিভাইডেড বাই সি। আচ্ছা আমাকে একটা জিনিস এখানে বলেছে যে টোটাল যে পাওয়ারটা এসছে তার 70% অ্যাবজর্ব হয়েছে, তার মানে অবভিয়াসলি 30% রিফ্লেকশনে পার্টিসিপেট করছে, তাহলে এখান থেকে মাল্টিপ্লাই করে দিই 30%, তাই না? যখন আমি অ্যাবজর্পশনের কথা বলছি, অ্যাবজর্পশনের জন্য পাওয়ারটাকে কত লিখবো আমি, টোটাল যে পাওয়ার ডিভাইডেড বাই সি। আমাকে এখানটা একটা জিনিস বলেছে যে 70% আমার অ্যাবজর্পশনে পার্টিসিপেট করছে, তাহলে এখানে 70% লিখে দিই ইনটু 70%। ব্যাপারটা বুঝে গেল, 70% যদি অ্যাবজর্ব করে 30% রিফ্লেকশন, জাস্ট ওই জিনিসটাকে এখানে লিখি। এবারে আমি ক্যালকুলেট করি, তাহলে 2 ইনটু পাওয়ার কত বলেছিল 21, 20 ডিভাইডেড বাই সি ইনটু 30 ইনটু 30 ডিভাইডেড বাই 100 প্লাস 20 ডিভাইডেড বাই সি ইনটু 70 বাই 100। এখান থেকে আমি 1 বাই সি থেকে এখন কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের যেটা ক্যালকুলেশনটা আসবে সেটা হয়ে যাবে এখান থেকে 0 0 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে 4 আর এখানে হলো 3 মানে হলো যে 12 প্লাস এখানে কত আসছে 0 0 ক্যান্সেল আউট হয়ে তাহলে কত আসছে 40। তার মানে আমার কাছে আনসারটা আসছে যে 26 বাই সি। 26 বাই সি, সি মানে কত, সি মানে হলো যে আমার 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে আনসারটা আমার কাছে যেটা চলে আসবে সেটা হলো যে 26 ডিভাইডেড বাই 3 ইনটু 10 টু দি পাওয়ার -8। আচ্ছা 26 ডিভাইডেড বাই 3 যদি আমি করি তাহলে আমি বলতে পারি যে 8, এটার ভ্যালুটা আসবে যে 8.3 ইনটু 10 টু দি পাওয়ার -8, তাই? এটা হবে এত নিউটন ফোর্স ওই সারফেসের উপরে এক্সার্ট। কনসেপ্টটা বোঝা গেছে, কেন এবার রিক্যাপ করে দিচ্ছি। কি বললো যে টোটাল একটা পাওয়ার ছিল যার একটা সার্টেন পোর্শন আমার ওখানটাতে ইনসিডেন্ট হয়েছিল সারফেসে। এখন যখন সারফেসে ইনসিডেন্ট হলো তার মধ্যে 70% অ্যাবজর্পশন করেছে, বাকি 30% সেটা কি করেছে না রিফ্লেক্ট ব্যাক করে দিয়েছে। টোটাল যে পাওয়ারটা আমি ইনসিডেন্ট করাবো তার মধ্যে অ্যাবজর্পশনের জন্য ফোর্স কত হবে না পি বাই সি। টোটাল যে পাওয়ারটা অ্যাবজর্ব করাবো তার মধ্যে আমার রিফ্লেকশনের জন্য ফোর্স কত দেবে, দ্যাট ইজ 2 পি বাই সি, তাই না? তার মানে অ্যাভারেজ ফোর্স যখন আমি সারফেসটার উপর দেখবো সেই ক্ষেত্রে আমি বলতে পারি সেই সারফেসটার উপর অ্যাভারেজ ফোর্স সেটা দুজনের জন্য আছে, একটা হবে রিফ্লেকশনের জন্য, একটা হবে অ্যাবজর্পশনের জন্য। তাহলে রিফ্লেকশনটা কত বলছে, আর টোটাল যে পাওয়ারটা আসছে তার 30%, তাই এখানটাতে ফর্মুলা লিখেছি 2 বাই সি ইনটু 30%। আর অ্যাবজর্পশনের জন্য কত হবে পি বাই সি, আর বলেছে যে 70% অ্যাবজর্পশন হবে তাহলে পি বাই সি ইনটু 70%, তাই না? এবারে বাকি যত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সেখান থেকে আমার 8.3 ইনটু 10 টু দি পাওয়ার -10 নিউটন পার সেকেন্ড নিউটন এত আনসার আসছে, তাই না? এবারে তুমি আগে যদি দেখো তুমি একটি ডায়াগ্রাম যদি দেখি তার মানে ক্ষেত্রে এরকম দ্বারা যে এরকমভাবে লাইটটা ইনসিডেন্ট হলো এখানটা, তাই না? এই যে ইনসিডেন্ট হলো এর মধ্যে আমি বলতে পারি যে 30% রিফ্লেক্ট ব্যাক করে চলে গেছে, 30% রিফ্লেক্ট ব্যাক করে চলে গেছে। বাকি যে পোর্শনটা সেটা 70% সেটা আমার মধ্যে এখানটাতে সারফেসে অ্যাবসর্ব করে। এটাই হলো পুরো সিনারিওটা, এবং এই সারফেসটার উপর কতটা ফোর্স এক্সার্ট করছে সেটা আমাকে বার করতে হবে। আচ্ছা ওই কোয়েশ্চেনটা বোঝা গেছে, তাই না?